উপজেলা নির্বাচন নিয়ে সরগরম মাঠ, শেষ সময় বিরামহীন প্রচারে প্রার্থীরা। দাঙ্গাপ্রবণ ব্রাহ্মণবাড়িয়ার 2 উপজেলায় রয়েছে সহিংসতার শঙ্কা। রাজধানী সহ বিভিন্ন স্থানে শিলাবৃষ্টি, ঝড়ে ভবন ধসে মোহাম্মদপুরে এক নারীর মৃত্যু। 12-13 তারিখ পর্যন্ত চলমান থাকবে কালবৈশাখী ঝড়। রোহিঙ্গাদের মামলা ঘিরে সক্রিয় সংঘবদ্ধ চক্র, হাতিয়ায় ভুয়া জামিননামা বানিয়ে জালিয়াতি। জড়িত পেশকারকে 15 দিনের অব্যাহতি। যে দস্তখতটা, এই দস্তখত আমার না, তবে আমার সিটটা ব্যবহার করা হয়েছে। জেলখানা এরিয়াতে একটা চক্র আছে, রোহিঙ্গা ক্যাম্পে একটা চক্র আছে। জেলখানার কাগজগুলো যদি ভালোভাবে চেক আপ করা হয়, এই একটা কাগজ না, আর অনেকগুলি কাগজ পাওয়া যায়। রাফায় ভয়াবহ তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি বাহিনী। রাতভর গোলাবর্ষণে নিহত 21 ফিলিস্তিনি। হামাসের পাল্টা অভিযানে 3 ইহুদি সেনার মৃত্যু। আমন্ত্রণ জানাচ্ছি যমুনা নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এত খুশি নাম দেখছিলেন, এবার বিস্তারিত। উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচন নিয়ে সরগরম ভোটের মাঠ। শেষ মুহূর্তে বিরামহীন প্রচারে ব্যস্ত প্রার্থীরা দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। প্রতিপক্ষের বিরুদ্ধে রয়েছে প্রভাব বিস্তার সহ নানা অভিযোগও। সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কায় ভোটাররাও। নিরপেক্ষ সফল করতে সব পদক্ষেপ নেওয়া হয়েছে দাবি নির্বাচন কর্মকর্তাদের। আর মাত্র কয়েক ঘন্টা পর শেষ হবে গণসংযোগের নির্ধারিত সময়। তাই তো শেষ মুহূর্তের পুরোটাই প্রচারণার কাজে লাগানোর চেষ্টা প্রার্থীদের। চুয়াডাঙ্গার দামুড়হুদা ও জীবননগরে প্রচারণায় বাধা, ক্ষমতার প্রভাব বিস্তার সহ রয়েছে পাল্টাপাল্টি অভিযোগ। সাধারণ মানুষ আমার দিকে ঝুঁকে এসছে, তারা পরিবর্তন চায়, তারা একটা ভালো কিছু চাই। বিগত 5 বছর চেয়ারম্যান ছিলাম, আশা করি এলাকার মানুষ আমাকে ভোট দেবে, আমি আশাবাদী। বাড়ি বাড়ি কিছু আমার কর্মীদেরকে হুমকি দেওয়া হচ্ছে এবং যারা হুমকি দিচ্ছে তাদের বিরুদ্ধে আমার নির্বাচন কমিশন অলরেডি আমরা অভিযোগ জানিয়েছেন। তবে আমার কাছে মনে হয়েছে জীবননগরবাসী দলমত নির্বিশেষে ভোট কেন্দ্রে যেতে চায়, পছন্দের প্রার্থীকে ভোট দিতে চায়। উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে ছুটছেন নরসিংদী সদর উপজেলার প্রার্থীরা। পাল্টাপাল্টি অভিযোগ তো আছেই, তবে জয়ের ব্যাপারে আশাবাদী সবাই। যদি অন্যের জন্য কোনো খাত করা হয়, সেখানে নিজে পড়ে। একটা প্রবাদ বাক্য আছে, তো তাদের পাতানো খেলা তারা পড়বে আশা করি ইনশাল্লাহ। জনগণের যথেষ্ট স্বতঃস্ফূর্ততা আছে এবং আমি বিশ্বাস করি যে জনগণ পরিবেশ, যে শান্তিপূর্ণ পরিবেশে এবং অবাধ এবং নিরপেক্ষ একটি নির্বাচন হবে। আলোচনার শীর্ষে কুষ্টিয়া সদর ও খোকসা উপজেলা। সরকার সমর্থিত স্থানীয় হেভিওয়েট প্রার্থীদের মধ্যে চলছে চাপা উত্তেজনা। ভোটার উপস্থিতি নিয়ে রয়েছে শঙ্কা। জনগণের সেবার জন্য আজকে 40 বছর রাজনীতি করি জনসেবার জন্য। আমি জনগণের দ্বারে পৌঁছানোর জন্য আমি এবার সক্রিয়ভাবে ভোটে অংশগ্রহণ করেছি। কুষ্টিয়া সদরে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, এটা তো আমরা সকলেই চাই। এটা সকল ভোটারদেরও আসলে আশা আকাঙ্ক্ষা। আমাদের জেলা আওয়ামী লীগের সভাপতি বিভিন্ন মিটিংয়ে তিনি 1 ভোট পাইলে হয়ে যাবে, তার ভাই হয়ে আছে, 8 তারিখের পরে দেখে নেব, এসব বক্তব্য তিনি দিয়ে বেড়াচ্ছেন। কুমিল্লার 4 উপজেলায় 14 চেয়ারম্যান প্রার্থী থাকলেও নেই প্রচারণার আমেজ। তবে হুমকি ধামকি ও প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে একে অপরের বিরুদ্ধে। যারাই আমার সাথে ফটো উঠায় এদেরকে নিয়ে ডাক দেয়, এই গেলি কেন, এই তুমি গেলে কেন, তুমি এটা করলে কেন, সবাই চুপ। প্রত্যেকটা ইউনিয়নে গণসংযোগ করেছি, ইনশাল্লাহ সর্বস্তরের জনগণ আমাকে সমর্থন দিচ্ছেন এবং দিয়ে যাবেন। মেহেরপুর সদর ও মুজিবনগর চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। সুষ্ঠু নির্বাচন হলে জয়ের ব্যাপারে প্রত্যাশা সবার। সামাজিক মানবিক যে কর্মগুলো আমি করেছি, তাতে মানুষ আমার প্রতি খুশি। আমরা চেষ্টা করছি মানুষকে উদ্বুদ্ধ করার, যে ভোট সেন্টারে যাই, গেলে আশাবাদী আমরা অনেক ভোটে নির্বাচিত হব। টাঙ্গাইলের 3টি উপজেলার মধ্যে মধুপুর ও ধনবাড়িতে ভোটের আমেজ। ঘটেছে হামলার ঘটনাও। আধিপত্য ধরে রাখার লড়াইয়ে মরিয়া প্রার্থীরা।
সাধারণ জনগণ আমার সঙ্গেই আছে, আমার সঙ্গেই থাকবে এবং আমাকে তারা বিপুল ভোটে জয়যুক্ত করবে, এটা আমি শতভাগ আশাবাদী। বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য স্থানীয় সাংসদ ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক এই এমপি উনি প্রকাশ্যে তার ভাইয়ের পক্ষে ভোট চাচ্ছেন। এমন কর্মকাণ্ড নাই, উনি না করতেছেন। সুষ্ঠু ভোটের আমরা প্রত্যাশা করি। যদিও একজন এমপি এখানে এসে ছড়ি ঘোরায়, তাহলে বুঝেন প্রশাসনের যে অবস্থা, এটা আমাদেরকে বুঝতে হবে। শেষ মুহূর্তে পিরোজপুরের 3 উপজেলায় নির্বাচনী ইশতেহার পৌঁছে দিতে চলছে গণসংযোগ উঠান বৈঠক। আমারও একটা নির্বাচনী ইশতেহার রয়েছে। এই ইশতেহারে আমি পিরোজপুরের সন্ত্রাসমুক্ত ও মাদকমুক্ত পিরোজপুর গড়ে তুলব। ব্যাপক সাড়া পেয়েছি এবং আমরা আশাবাদী আমরা এই সাড়ায় ইনশাআল্লাহ নির্বাচিত হব। নির্বাচন শান্তিপূর্ণ ও প্রভাবমুক্ত রাখতে কাজ করছে রিটার্নিং কর্মকর্তারা। প্রথম ধাপে 148 উপজেলায় ভোট হবে 8 মে। রাফিকাতুন নিসা, যমুনা নিউজ। ব্রাহ্মণবাড়িয়ায় দাঙ্গাপ্রবণ 2 উপজেলায় প্রথম ধাপ অনুষ্ঠিত হবে ভোট। বাড়ছে সহিংসতার সংখ্যাও। নাসিরনগর ও সরাইলে বিজিবি মোতায়েন করা হবে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। কঠোর অবস্থানে থাকবে পুলিশও। কথায় আছে, পান থেকে চুন খসলেই সংঘাতে জড়ান সরাইল ও নাসিরনগরের মানুষ। সংঘাতপ্রবণ এই 2 উপজেলায় প্রথম ধাপে আগামী 8 মে ভোট। নাসিরনগরের ভোটার 2,56,266 জন, সরাইলে তা 2,70,664 জন। ভোটের সময় যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে উত্তেজনা। সহিংসতার শঙ্কায় ভোটাররা। তারা চান ভোটের সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ। নির্বাচন হলো মনের আনন্দে, ভালোবাসায়। ভোট নিতে হলে একজনকে বুঝাই নিতে হবে, জোর করে নেওয়া যায় না, হুমকি দিয়ে ভোট নেওয়া যায় না। নাসিরনগর থানার মধ্যে যাতে গন্ডগোল সৃষ্টি না হয় সেইভাবে ব্যবস্থা যাতে নেয়। আমরা চাই যে এই মারামারি কাটাকাটি যাতে না হয়, শান্তশিষ্টভাবে একটা নির্বাচন হয়। জেলা নির্বাচন কর্মকর্তা বলছেন, ভোটের মাঠের সার্বিক তথ্য সংগ্রহ করেছেন, সেভাবেই নেওয়া হয়েছে ব্যবস্থা। সরাইলে 4 প্লাটুন ও নাসিরনগরে মোতায়েন থাকবে 5 প্লাটুন বিজিবি। নাসিরনগর উপজেলায় 3 থেকে 4টি ইউনিয়ন এবং সরাইল উপজেলায় 2 থেকে 3টি ইউনিয়ন আছে, একটু রিমোট এলাকা। ওইখানের জন্য আমরা বাড়তি নিরাপত্তা হিসেবে অতিরিক্ত ম্যাজিস্ট্রেট চাইছি। মোট 9 প্লাটুন বিজিবি চাওয়া হয়েছে আসলে বাড়তি নিরাপত্তা হিসেবে। কঠোর অবস্থানে থাকবে পুলিশও। কেউ সংঘাতে জড়ালে নেওয়া হবে ব্যবস্থা, আনা হবে আইনের আওতায়। এই নির্বাচনকে কেন্দ্র করে আমরা প্রতিটা কেন্দ্রের আশেপাশে বা ওই এলাকায় কারা দাঙ্গা সৃষ্টি করতে পারে বা কারা কেন্দ্রে প্রভাব বিস্তার করতে পারে সেই বিষয়গুলো আমাদের মাথায় আছে এবং আমরা ওইভাবেই নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করব। উপজেলা দুটিতে সংঘাত থামাতে এর আগে নানা পদক্ষেপ নিয়েছে পুলিশ, তবুও বদলায়নি চিত্র। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। দর্শক, উপজেলা নির্বাচন পরিষদের আরো খবর জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী কাউসার হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। কাউসার, রিটার্নিং কর্মকর্তার অফিসে কি নির্বাচনী সরঞ্জামাদি পৌঁছেছে আজ, এবং ভোটের প্রস্তুতি নিয়ে কি বলছেন সংশ্লিষ্টরা? ইশরাত, নির্বাচনী যে সরঞ্জাম রয়েছে, অমোচনীয় কালি, ব্যালট পেপার থেকে শুরু করে যে অন্যান্য যে সামগ্রী, সেগুলো কিন্তু অনেক আগেই নির্বাচন অফিসে পৌঁছেছে এবং জেলা নির্বাচন কার্যালয় থেকে, অর্থাৎ রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এরই মধ্যে গেল শনিবার সেই ব্যালট পেপার এবং যে সরঞ্জামাদি রয়েছে সেগুলো উপজেলায় বিতরণ করা হয়েছে এবং আগামীকাল সকাল থেকে সেই সরঞ্জামাদি যারা নির্বাচনের দায়িত্বে রয়েছেন, যে ভোট কেন্দ্রের দায়িত্বে রয়েছেন, তাদের হাতে তুলে দেওয়া হবে এবং সেই মালামালগুলো তারা ভোট কেন্দ্রে নিয়ে যাবেন। অর্থাৎ আগামীকাল সকাল থেকে উপজেলা নির্বাচন অফিস থেকে, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে এই যে সরঞ্জামাদি সেগুলো বিতরণ করা হবে এবং প্রথম দফার নির্বাচনে বরিশালে 2টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে, একটি বরিশাল সদর এবং অপরটি বাকেরগঞ্জ উপজেলা। এবং বরিশাল সদরে চেয়ারম্যান পদে 5 জন, ভাইস চেয়ারম্যান পদে 4 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 3 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। 68টি কেন্দ্রে 1,95,299 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং এছাড়া বাকেরগঞ্জ উপজেলা, এটি বরিশাল জেলার সবচেয়ে বড় উপজেলা এবং এখানে মোট ভোটার সংখ্যা
1211 জন এবং এখানে ভোট কেন্দ্র রয়েছে 113টি এবং এখানে চেয়ারম্যান পদে 4 জন, ভাইস চেয়ারম্যান পদে 3 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 2 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং যারা নির্বাচন সংশ্লিষ্ট রয়েছে তারা বলছেন যে নির্বাচন সম্পন্ন করার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কাউসার, আপনাকে অনেক ধন্যবাদ। তাপপ্রবাহের পর রাজধানীতে বজ্রপাত সহ হলো শিলাবৃষ্টি, স্বস্তি নেমে এসেছে নগর জীবনে। আবহাওয়া অফিস জানিয়েছে রোববার সন্ধ্যা থেকে রাত 12টা পর্যন্ত রাজধানীতে 36 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ সময় রাজধানীর বিভিন্ন সড়কে ভেঙে পড়ে গাছ, ঝড়ে মোহাম্মদপুরের একটি বহুতল ভবনের নির্মাণাধীন দেয়াল ধসে পড়ে। নিচের টিন শেড বাড়িতে পড়লে রেশমা নামে এক গৃহ পরিচারিকা মারা যান, আহত হন আরও 6 জন। তাপপ্রবাহের পর পূর্বাভাস অনুযায়ী রাজধানী ঢাকায় প্রবল বর্ষণ হয়েছে। ঘণ্টাখানেকের ঝড় বৃষ্টিতে 40 ডিগ্রির তাপমাত্রা রাতে নেমে আসে 25 ডিগ্রিতে। কালবৈশাখী ঝড়ের সময় শিলাবৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাত হয়েছে, কোথাও কোথাও সাময়িক জলঝড় দেখা গেছে। এমন বৃষ্টি হয়েছে গরম হয় তো তারা ঠান্ডা বড় হয়ে জায়গা ঠান্ডা পড়ছে, তারপর শিল পড়ছে। আলহামদুলিল্লাহ, বৃষ্টি আল্লাহর রহমত। প্রচুর বৃষ্টি হয়েছে, আবার পাথরও হয়েছে, গুড়ি গুড়ি পাথর হয়েছে। এতদিন পরে বৃষ্টির দরকারটা ছিল, কারণ এই 40 ডিগ্রি 43 ডিগ্রিতে অনেক অবস্থা খারাপ সবার। ঝড়ের কারণে রাজধানীর বিভিন্ন সড়কে গাছ ভেঙে পড়ে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তো হঠাৎ করে প্রচন্ড শব্দে গাছ ওয়াল সহ এটা ভেঙে পড়ে আমার সামনেই আর কি। কাজ করে রাস্তার অপসারণ করি এবং রাস্তা চলাচলের ব্যবস্থা করি। আবহাওয়া অফিস বলছে সন্ধ্যা 6টা থেকে রাত 12টা পর্যন্ত ঢাকায় 36 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হয়েছে, কিছু কিছু শিলাবৃষ্টিও হয়েছে। তো আমাদের আগারগাঁওয়ের মধ্যে যে বৃষ্টিমাপক যন্ত্র আছে সেখানে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে 36 মিলিমিটার বৃষ্টি হয়েছে। রাত 10টার দিকে মোহাম্মদপুরের ঢাকা উদ্যানের সি ব্লকে নির্মাণাধীন 16তলা ভবন থেকে দেয়াল ধসে পড়ে। নিচে টিন শেডের আবাসিক বাড়িতে বিশ্রাম নিচ্ছিল বাসিন্দারা। এ সময় টিনের ছাউনি ভেঙে পড়ে বিশ্রামরত বাসিন্দাদের ওপর। ওই ঘটনায় গৃহকর্মী রেশমা মারা যায়, আহত হয় 6 জন। নিহত রেশমা 4 কন্যা রেখে গেছেন। আমরা শুয়েছিলাম, ভাত খাই কাজ শুয়েছি, আমাদের ম্যাগ হয়েছে। ম্যাগ টাওয়ার সাথে সাথে উপরে গুনে 16 তলার ওই টাওয়ারে গুনে পিলের ভাঙ্গি আমার বিল্ডিংয়ে পড়ছে। পরে আমার স্ত্রীর 2-3 জায়গায় ভেঙে গেছে, আমার এই কপালে পড়ছে আর এই চোখে লাগছে, আর আমার ছেলেরা পা ভেঙে গেছে। মেডিকেলের পাঠানোর পরে একজন মারা গেছে আর 6 জন অসুস্থ। 14 তলাতে না কয় তলার থেকে আপনার ইটা পড়ে গেছে অল বাইঙ্গা। এর আগেও কিন্তু আরো 2বার এই ধরনের ঘটনা ঘটছে। নুনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। আগামী 12 থেকে 13 মে পর্যন্ত থাকবে কালবৈশাখীর প্রভাব। 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত হতে পারে দমকা হাওয়া সহ ঝড় বৃষ্টি, এমনটাই জানিয়েছে আবহাওয়া অফিস। সকালে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আবহাওয়াবিদ মোহাম্মদ আব্দুর রহমান খান। বলেন, দিনের তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে আসবে। তিনি জানান 15 তারিখের পর বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে। রোববার শ্রীমঙ্গলে সর্বোচ্চ 124 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তিনি আরও বলেন, আবহাওয়া অফিসের সক্ষমতা বেড়েছে, সে কারণেই পূর্বাভাস যথাযথ হচ্ছে। বৈরী আবহাওয়ার সময় সবাইকে সতর্কতা অবলম্বনেরও আহ্বান জানান তিনি। সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে সিলেটে। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী নাবিল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। নাবিল, ঝড় বৃষ্টির পর তাপপ্রবাহ কতটা কমে এসেছে? শুনলাম যে সর্বোচ্চ বৃষ্টিপাত সিলেটে হয়েছে। কোনো দুর্ভোগে পড়েছেন কিনা অফিস বা স্কুলগামী নগরবাসী? রাস্তাঘাট কেমন দেখছেন আপনি? আসলে ইসরাত, কথা বলতে বলতেই আবারও কিন্তু তীব্র বৃষ্টি, অর্থাৎ হুট করে যে বৃষ্টি, সেই বৃষ্টি কিন্তু নেমেছে এবং পুরো আকাশ সেই আকাশ কিন্তু এখন কালো মেঘে একদম ঢেকে গেছে। এবং আবহাওয়া অধিদপ্তর যারা কর্মকর্তারা আছেন তারাও যেটি বলছেন যে এই পুরো এক সপ্তাহের যে পূর্বাভাস, সেই পূর্বাভাসে কিন্তু ঠিক একই রকম আসলে বৃষ্টি, অর্থাৎ রোদ বৃষ্টির যে খেলা সেটি থাকবে এবং বৃষ্টিপাতের পরিমাণটা আসলে এভাবেই থাকবে। গত 3 ঘন্টায় অর্থাৎ সকাল 6টা থেকে সকাল 9টা পর্যন্ত সিলেটে 28 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যেটিকে আসলে আবহাওয়া অধিদপ্তর যারা কর্মকর্তারা তারা বলছেন যে অনেকটাই ভারী বৃষ্টিপাত। এবং শুধুমাত্র আসলে বৃষ্টি বললেই ভুল হবে, সেই বৃষ্টির সাথে সাথে যে কালবৈশাখী যে ঝড়, সেই ঝড়ও কিন্তু আমরা দেখেছি। এবং বিশেষ করে ভোরের দিকে যে ঝড়টি হয়েছে সেই ঝড়ে আসলে সিলেটের বিভিন্ন জায়গায় অনেকগুলো গাছপালাও আসলে পড়ে গিয়েছে। এবং নিশ্চয়ই এখন যে বৃষ্টিপাত সেটি দেখতে পাচ্ছেন, পুরো আকাশ কালো মেঘে ছেয়ে গেছে এবং
তীব্র যে বৃষ্টি সেই বৃষ্টি কিন্তু নেমেছে এবং আবহাওয়া অধিদপ্তরের যারা কর্মকর্তারা আছেন তারা বলছেন যে এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে। তবে শঙ্কার কথা সেটি হচ্ছে যে সিলেটে এইভাবে ভারী বৃষ্টি হলে মূল যে শঙ্কা জাগে সেটি হচ্ছে যে সিলেটের যে নদ নদীর পানি সেই নদ নদীর পানি বেড়ে যায় এবং সিলেট কিন্তু বন্যার কবলে পড়ে, যেটি 2022 সালে আমরা দেখেছি। কিন্তু এখন পর্যন্ত স্বস্তির খবর সেটি হচ্ছে যে সিলেটের যে নদ নদীর পানি যেগুলো আছে সেই নদ নদীর পানি এখনও আসলে সেভাবে বৃদ্ধি পায়নি। গতকাল থেকে আজ আসলে বিভিন্ন নদ নদীর পানি সেগুলো কিন্তু অনেকটাই কমেছে। তবে এই সেই বৃষ্টিপাত অব্যাহত থাকলে, যদি মেঘালয়ে আসলে এইভাবে বৃষ্টিপাত অব্যাহত থাকে তাহলে এই স্বস্তির বৃষ্টি সিলেটবাসীর জন্য অনেক ধন্যবাদ। পরবর্তীতে আবারও চেষ্টা করব আপনার সাথে যুক্ত হবার। রাজধানীর কুড়িলে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম ও মশক নিধন অভিযান পরিচালনা করছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। মাদ্রাসা, মসজিদ, মন্দির সবার সাথে আলাপ করবে এবং বলবে যে না, আমাদের ঘরবাড়ি পরিষ্কার রাখি, আমাদের নিজস্ব জায়গা আমরা পরিষ্কার রাখি, আমরা যে সিটি কর্পোরেশনের যে গাছ যে লাগাবো সেই গাছগুলো আমরা যেন বাঁচিয়ে রাখি। সামগ্রিকভাবে আমরা এই ক্যাম্পিংগুলো আমরা আগিয়ে নিয়ে যাব। আমরা মনে করি যে আমাদের এই প্রত্যেকটি ওয়ার্ডে আমাদের সম্মানিত কাউন্সিলরদেরকে আমরা যে নির্দেশনা দিয়েছি এই নির্দেশনা মতন জনগণের সাথে সম্পৃক্ত হয়ে এখন আমাদের কাজ করতে হবে। তারই একটি উদাহরণস্বরূপ আজকে আমি নিজে এসেছি এবং আমাদের যে গাড়িগুলো আছে এই গাড়ির মধ্যে আমরা জনগণকে দেখাতে চাই যে কোন কোন পাত্রে এডিস মশার জন্ম হয়, কোন কোন জায়গায় এডিস মশার জন্ম হয়। বিদ্যালয়ের মধুর ক্যান্টিনে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে পতাকা উত্তোলন কর্মসূচি পালন করছে ছাত্রলীগ। সেখানে আছেন আমার সহকর্মী আশিক মাহমুদ। সরাসরি যাচ্ছি তার কাছে। আশিক, ছাত্রলীগের সংহতি কর্মসূচির খবর জানাবেন আমাদেরকে বিস্তারিত, এবং এখন সেখানে কি কি কার্যক্রম চলছে? ইসরায়েল বিরোধী বিক্ষোভ, অর্থাৎ ফিলিস্তিনিতে ইসরায়েল যে আগ্রাসন চালাচ্ছে তার প্রতিবাদে এই বিক্ষোভ এবং কর্মসূচির আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কেন্দ্রীয় যে ছাত্রলীগ রয়েছে সেই ছাত্রলীগের পক্ষ থেকে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে বিভিন্ন হল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অসংখ্য শিক্ষার্থী, ছাত্রলীগের নেতাকর্মীরা এবং সাধারণ শিক্ষার্থীরা তারা বের হয়ে এসেছেন এবং তারা কিন্তু ইসরায়েল বিরোধী নানান ধরনের স্লোগান দিচ্ছেন এবং বিক্ষোভ করছেন। এবং তাদের একটি দাবি, তারা বলছেন যে ফিলিস্তিনিতে ইসরায়েলের যে আগ্রাসন চালাচ্ছে, নারী শিশু সহ যে হত্যাযোগ্য চালাচ্ছে সেটি বন্ধ করতে হবে এবং পাশাপাশি ফিলিস্তিনিকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে। সেই দাবি নিয়ে আসলে শিক্ষার্থীরা এখানে জড়ো হয়েছে। দেখতে পাচ্ছেন যে ছাত্র ছাত্রী সহ সব মিলিয়ে সবাই কিন্তু এই একটি দাবিতে আসলে এখানে সমবেত হয়েছে। সবাই বলছেন যে আসলে যে এই যে ইসরায়েল যে আগ্রাসন চালাচ্ছে সেই আগ্রাসন দ্রুত বন্ধ করতে হবে এবং এই ফিলিস্তিনিকে একটি রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিতে হবে। সেই দাবিতেই আসলে কর্মসূচি শুরু হয়েছে। আনুষ্ঠানিকভাবে এখন শুরু হয়নি, পতাকা উত্তোলন হবে এবং ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদকরা আসবে, তারপরে হয়তো আনুষ্ঠানিকভাবে শুরু হবে। অনেক ধন্যবাদ। কারাবন্দী এক রোহিঙ্গাকে মুক্ত করতে ভুয়া জামিননামা, তাতে বসানো হয় আদালতের সিলমোহরও। ভয়ঙ্কর জালিয়াতির এই ঘটনা ধরা পড়েছে নোয়াখালীর হাতিয়ায়। সংশ্লিষ্ট সাখাওয়াত হোসেন নামের এক পেশকারকে 15 কার্যদিবস সব মামলা কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন আদালত। অবশ্য ওই আদালতে এই ঘটনা নতুন নয় বলছেন সিনিয়র আইনজীবীরা। জামিন অযোগ্য এমন অপরাধের দৃষ্টান্তমূলক সাজা যান তারা। নোয়াখালী থেকে মোতাসিম বিল্লার সবুজের পাঠানো তথ্য ও ছবিতে আকলাবুস সাফার রিপোর্ট। নোয়াখালীর ভাষাঞ্চরে রোহিঙ্গাদের প্রত্যাবর্ষণের পর তাদের নানান অপরাধের বিচার হয় হাতিয়ার ফৌজদারি আদালতে। একটি মাদক মামলায় কারাবন্দী ভাষাঞ্চর আশ্রয়ণ প্রকল্প 3-এর রোহিঙ্গা আয়েশা বেগমের নামে ভুয়া জামিননামা এখন হাতিয়ার আদালতে টপ অব দ্য টপিক। 21 এপ্রিল আইনজীবী তাকরিমুল করিম স্বাক্ষরিত ওই জামিননামায় দেখা যায় 1000 টাকা জরিমানায় বেইল বন্ড করা হয়েছে। তাতে জিম্মাদার আইনজীবী সহকারী সাখাওয়াত হোসেন। অথচ আদালতে ওই জামিনের শুনানিই হয়নি। শুধু তাই নয়, একই তারিখে আমলি আদালত 5-এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ভুয়া সিল স্বাক্ষর ব্যবহার করে বানানো হয় জাল মুক্তিনামাও। যে দস্তখতটা, এই দস্তখত আমার না, তবে আমার সিলটা ব্যবহার করা হয়েছে। আপনার সিগনেচার আছে, আপনার হাতের লেখা, সবাই তো বলছে আপনার হাতের লেখা। এই বিষয়ে আমি জানি না দাদা।
পরে ওই আদালত নিজস্ব তদন্তের কথা জানিয়ে হাতিয়া আইনজীবী সমিতিকে একটি চিঠি দেন। বলা হয়, সে জামিন ও মুক্তিনামা তখনও কোনো বিচারিক কার্যক্রমে উপস্থাপিত হয়নি। তবে ভুয়া জামিননামায় জিম্মাদার আইনজীবী সহকারীকে সকল মামলা কার্যক্রম থেকে 15 কার্যদিবস বিরত থাকতে হবে। সিগনেচার নকল করা হয়েছে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের, যিনি আমলি আদালত 5-এ বিচার কাজ করছেন। এই ধরনের অপরাধ জামিন অযোগ্য এবং এর সর্বোচ্চ সাজা 7 বছরের কারাদণ্ড। ওই চক্রটা ওদের কাছে আসে, ওরাই আপনার তাদেরকে বেল আউট করে। সেটা কি বৈধভাবে করে না অবৈধভাবে করে না কাগজ সিজন করে এটা একমাত্র তারাই জানে। আমার মনে হয় জেলখানার কাগজগুলি যদি ভালোভাবে চেক আপ করা হয়, এই একটা কাগজ না আর অনেকগুলি কাগজ পাওয়া যায়। জেলারেগুলো যখন পরীক্ষা নিরীক্ষা করলো, বললো যে ধরুন আসামি জামিন হয় নাই, এটা জাল ভুয়া। তখন জেলার সাহেব নাকি আবার ওই যে ডিসি স্যারের কাছে পাঠাইছে, ডিসি স্যার আমাদের এই মিস্টারের কাছে পাঠাইছে। রোহিঙ্গাদের মামলা সাকতে পরিচালনা করে, এদের থেকে অনেক টাকা পয়সা নেয়। নদীর উত্তরপাড়া সেখানে একটা চক্র আছে, জেলখানা এরিয়াতে একটা চক্র আছে, রোহিঙ্গা ক্যাম্পে একটা চক্র আছে, হাতিয়াতেও একটা আছে। ওদের মামলা মোকদ্দমাগুলো ওদের মাধ্যমে সে মামলা মোকদ্দমাগুলো পরিচালনা করে। রাষ্ট্রপক্ষের আইনজীবীর শঙ্কা, এমন নজির বাধাগ্রস্ত করবে ন্যায় বিচারে। এই ধরনের অপরাধ যদি আশকারা পায় বা ছাড় পেয়ে যায়, অপরাধীরা কোর্টকে অ্যাভয়েড করে তারা পর্যায়ক্রমে এই ধরনের কাজের ধারাবাহিকতা বাড়বে। আর ধারাবাহিকতা বাড়লেই তখন দেখা যাবে যে এত অঞ্চলে মাদক, সন্ত্রাস সহ ইত্যাদি কর্মকাণ্ড বহুলাংশে বেড়ে যাবে। ন্যাক্কারজনক এই ঘটনায় কড়াকড়ি সাজার দৃষ্টান্ত দেখতে চান জেলার সিনিয়র আইনজীবীরা। এখানে তাহলে আর কোর্ট কাছারির দরকার হবে না। যদি কোর্টের কোনো স্টাফ বা এখানে কোনো আইনজীবী হোক, মহরার হোক, তারা যদি জড়িত থেকে এই ধরনের জাল কাগজ, জাল জামিননামা বা জাল জামানতনামা তৈরি করে, সেক্ষেত্রে তো কোর্ট কাছারিতে কোনো শৃঙ্খলা থাকবে না এবং আইনের শাসন থাকবে না। হাতিয়া আদালতে রোহিঙ্গাদের বিরুদ্ধে মোট 86টি মামলার মধ্যে এখন বিচারাধীন 50টি। আখলাকুস সাফা, যমুনা নিউজ। রাফা শহর ঘিরে চলছে তাণ্ডব। রোববারও ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় 21 ফিলিস্তিনির প্রাণ গেছে। এদের মধ্যে অনেকেই শিশু, আহত বহু। এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা অনেকে। হামলায় 2টি পরিবারের 16 জনের মৃত্যু হয়। সোমবার ভোরেও থেমে থেমে চলছে গোলাবর্ষণ। মূলত 2টি এলাকা টার্গেট করা হয়, বিধ্বস্ত হয় 11টি ভবন। এদিকে রাফা থেকে কেরেম শালোম ক্রসিংয়ে ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে হামাস। প্রাণ গেছে 3 ইহুদি সেনার, আরও 10 জন আহত। দর্শক, এই ছিল যমুনা নিউজে।